একটা বলেছি যে 14 সালের কথা চিন্তা করেন। 14 তো আসেই নাই, 14 প্রশ্নই আসে না, আমরা বয়কট করেছি। নির্বাচন না দিলে সংকট বাড়বে, আর নির্বাচনের মাধ্যমে তো যত সংকট, সকল সংকটের জন্মদাতা হলো এই তথাকথিত নির্বাচন। এই যে 53 বছর যে তারা নির্বাচন, এইটা হলো সকল সংকটের মূল। 14 না 14 না না, এইটা তো আপনার তথ্য ঠিক না। এখন জাতীয় পরিষদে আর 14 দল, জাতীয় পার্টি না, জাতীয় পরিষদ 14 দলের কার্যক্রম। আমার বক্তব্য হলো যে হ্যাঁ, তারা অপরাধী, যেহেতু আওয়ামী লীগ যে কাজটি করেছে, দীর্ঘদিন স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট হইতে সহায়তা করছে জাতীয় পার্টি এবং 14 দল মহাজোটের লোকেরা। 14 দল মানে মহাজোট, শেখ হাসিনা একসময় বলতেন মহাজোট। তারা কিন্তু এটাতে দায় এড়াতে পারেন না, কারণ তারা যদি শেখ হাসিনাকে সাপোর্ট না দিতেন তাইলে কিন্তু শেখ হাসিনা হয়তো এই ফ্যাসিস্ট এতটা সুযোগ পেত না। ফ্যাসিস্ট হইতে লাগাতার যে দীর্ঘ 16 বছর বা 15 বছর যে বাংলাদেশ শাসন করছে, এই সুযোগ হয়তো পাইতো না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সব রাজনৈতিক দলগুলো যদি তাদের দাবিগুলোর প্রতি অনড় থাকে, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? মানে বাংলাদেশের ভবিষ্যৎ কী আশা করছে? আসলে সবগুলো দলই তো, যদি আমি বিএনপি, বড় দল বিএনপির কথা বলি, সবচেয়ে বড় দল, যদি বলি তাকে যদি স্যাক্রিফাইসিং মন মানসিকতা, বারবার কথাগুলো উঠে আসছে যে স্যাক্রিফাইসিং মন মানসিকতা বিএনপির পক্ষেও দেখা যাচ্ছে না। একইভাবে অন্যান্য দলগুলো তারাও একই জায়গায় অনড় আছে। আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আমি মনে করি কালকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটি কথা বলছেন যে আশা করি শেষ পর্যন্ত একটা ঐক্য হবে, এবং উনিও আশাবাদী, আমরা দেশবাসী হিসাবে, সাংবাদিক হিসাবে আমরা আশাবাদী যে একটা ঐক্য হবে। হয়তো আমি আশঙ্কা করতেছি হয়তো মানে তাদের কোনো দাবি দাবা বা কোনো কিছুর কারণে হয়তো এইসব যুক্তিগুলো সামনে আনছে বিএনপির সাথে, বা আগামী দিনের রাজনীতি। কি দাবি দাবার কথা বলছেন? আমি আগামী সংসদ নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে মানে আসন ভিত্তিক এরকম সমঝোতা, আসন ভিত্তিক সমঝোতা, হ্যাঁ, এরকম একটা আশঙ্কা করতেছি। এই দাবিগুলো আসন ভিত্তিক সমঝোতা করবার জন্য একটা চাপে রাখার কৌশল হিসাবে হয়তো পিআর পদ্ধতি বা অন্যান্য পদ্ধতিগুলো সামনে আনছে। আর বৃহৎ যে দাবিগুলো, এগুলোর সাথে বিএনপিও যে দ্বিমত পোষণ করবে তা কিন্তু না। আপনার জুলাই সনদ বা অন্যান্য যে দাবিগুলো আছে, সে দাবির সাথে বিএনপি দ্বিমত পোষণ করে না। সেই বিষয়ে আমার মনে হয় যে আগামীতে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। জুলাই সনদ নিয়েও অনেক কথা আছে, একটু আসবো পরে। জনাব আশরাফ আলী খান, 5টা দাবি আপনাদের আছে জামায়াত ইসলাম। আসলে এই দাবিগুলো কি আসলে যদি বলি কতটা যৌক্তিক বলে আপনার প্রথমে যদি আমাকে বলেন, কতটা যৌক্তিক দাবিগুলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই চ্যানেল এসের সঞ্চালক সাহেব, উপস্থিত আমার বিজ্ঞ আলোচক ও দেশ বিদেশে যারা শুনতেছেন সকলকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। দাবি যৌক্তিক হওয়ার কারণেই তো দাবি তোলা হয়, যৌক্তিক ছাড়া তো দাবি তুলে লাভ নাই। কিন্তু সেই যৌক্তিক দাবি কোনটা, এটা তো প্রমাণ হবে জনগণ। স্পেসিফিক করে দিই যে পিআর পদ্ধতিটা, হ্যাঁ, পিআর পদ্ধতিটা এদেশের এখন গণ দাবিতে পরিণত হয়েছে। পিআর যিনি নির্বাচনের যিনি সংস্কারের প্রধান বদিউল আলম সাহেব, উনি একটা জরিপ করেছিলেন, তাতে উনি বলছেন 71% মানুষ পিআর চায়। সেটা উচ্চকক্ষে না, উচ্চকক্ষ তো এই দেশটার নামটাই তো শুনলে এইবার, উচ্চকক্ষ তো দেশে কোনোদিন ছিল না। উচ্চকক্ষে পিআর হইলে লাভটা কি? আমার যদি নিম্নকক্ষে পিআর না থাকে, আমি ওনার সাথে অনেক কথা বলেছি, উনি জবাব দিতে পারে না। আমরা নিম্নকক্ষে এদেশে আর 100 লোক বাড়াই দরকার আছে এই উচ্চকক্ষ বানানো। আমরা একটা ইউনিটারি দেশ, মানে আপনারা উচ্চকক্ষেই চান না? এটা প্রয়োজন নাই। যদি নিম্নকক্ষে পিআর না হয় তাহলে উচ্চকক্ষেরই কোনো প্রয়োজন, আমরা এটা বলেছি। কারণ উচ্চকক্ষ হলে 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি, এগুলো একটা বাড়তি খরচ, এবং এদের কোনো ক্ষমতাই নাই। এই যে উচ্চকক্ষের আমরা যেটা ঐক্যমত্য যে আইন পাস করার ব্যাপারে কিছু নাই, 2 মাস যদি তারা রাখে এরা, এরপর অটোমেটিক পাস হয়ে যাবে। এদের শুধুই হলো সংবিধান সংশোধনের সংখ্যাগরিষ্ঠ, এটা কোনো ব্যাপার না। ওরা আইন আটকাই রাখতে পারবে, আইনের কোনো কিছু না। এটা হাতি সোদাতের মতো, এটা একটা অর্নামেন্টাল। আমরা বলছি যে এটা প্রয়োজন নাই। এই দেশের একটা ইউনিটারি দেশের মধ্যে 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি বাড়ানোর কোনো দরকার এমনিই তো অধিকাংশ সংসদ সদস্যের দুর্নীতিবাজ। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সরকারের আমলে, এর মধ্যে 9 থেকে 95% এমপি মন্ত্রী হলো দুর্নীতির সাথে জড়িত। আর 100 আবার দুর্নীতিবাজ বাড়াইবেন এখানে, এইটা আমরা চাই না। এটা আমি বলছি, আমরা ওখানে দিয়ে বলছি। কাজে এইটা কোনো কথা না। আপনি দেখেন উচ্চকক্ষ পিআরটা কেমনে হবে? মানে যদি পিআর পদ্ধতিতে হয় তখন কি দুর্নীতি হবে না, এটাই বলতে চাচ্ছি? না, পিআর যদি সংসদীয় আসনে হয়, মানে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কি দুর্নীতি বাড়বে না? অনেক দুর্নীতি কমে যাবে। এই কারণে আমি যদি কোনো দুর্নীতিবাজকে নমিনেশন দেই, পাবলিক দেখবে যে একটা দুর্নীতিবাজ ওনারা নমিনেশন দিয়েছে,
সন্ত্রাসীদেরকে ভূমি দখলকারীকে যদি আমরা নমিনেশন দেই, এটা জনগণ কিন্তু দেখবে যে একটা ভূমি দস্যুকে ওরা নমিনেশন দিয়েছে। পিয়ার পদ্ধতিতে নমিনেশন করার সুযোগ আছে, নমিনেশন দেওয়ার সুযোগ আছে না, এটা তো দল দেবে তাকে। এরা পিয়ার পদ্ধতি হলো মানুষ ভোট দেবে দলকে, দল যত পার্সেন্টেজ পাবে সে যাকে নির্বাচন বা যাকে নমিনেশন দিবে তাকে তো চিনতে পারবে না, চিনতে পারবে। এর আগে তো ওই যে 300 আসনের প্রার্থীরা তালিকা দিতে হবে এবং সেটা নির্বাচন কমিশনে মানে দাখিল করতে হবে। তা 300 প্রার্থীর মধ্যে তো তালিকা এবং তার বায়োডাটা সহ সব কিছু দেখবে। তা দেখবে যে এর মধ্যে ভূমিদস্যু আছে কিনা, টাকাবাজ আছে কিনা, দুর্নীতিবাজ আছে কিনা, সন্ত্রাসী আছে কিনা, এটা তো দেখবে জনগণ, দেখবে। তো দেখার ভাই এই দলে তো হুজুরের দলে তো এই দুর্নীতিবাজ আছে, একে ভোট দেওয়া যাবে না, এই বিএনপি তো মুক্তাদাবাদ আছে, তাকে ভোট দেওয়া যাবে না। কাজে এই জন্যে সবচেয়ে ভালো লোকগুলি কি ওই পার্লামেন্টে নেওয়ার পাঠানোর একটা মহা সুযোগ হলো পিয়ার পদ্ধতি। এটার কোনো বিকল্প নাই। কারণ আজকের 91টা দেশে পিয়ার আছে, 91টা দেশে। উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিয়ার আছে। যা এই রাশিয়া থেকে যে আপনার 25টা দেশ আলাদা হইল, 18টা দেশ আলাদা হইল, তার মধ্যে 15টা দেশে পিয়ার আছে। কাজে এই যে এবং পিয়ারের সংখ্যা কিন্তু বিশ্বে বারবার দিন দিন বাড়তে আছে। এমন না পিয়ারের অসুবিধার কারণে পিয়ারের সিস্টেম উঠে দিয়েছে, তা কিন্তু না। কাজে এই জন্যে পিয়ারটাই হলো শতভাগ জনমত প্রতিফলনের একমাত্র উত্তম পন্থা হলো পিয়ার। যারা পিয়ার পদ্ধতি মানছেন না বা মেনে নিতে চাচ্ছে না, তাদের অভিযোগ হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্রীয় কার্যক্রম করতে ব্যাহত হতে পারে। না না, রাজ্যের কার্যক্রম ব্যাহত হবে কি, আপনি ওনারা যখন এপিটিপি এই পদ্ধতিতে নির্বাচন করেছে, এই দেশটা তো অকার্যকর হয়েছে ওনাদের নির্বাচনের পরপরই কিন্তু হয়েছে। আপনার 73 সালে শেখ মুজিবুর নির্বাচনটা করছিল, 75 সালে বাকশাল করলো, মানে গণতন্ত্রকে হত্যা করে দিল নির্বাচনের মাধ্যমেই কিন্তু, দেখেন নাই? তারপরে জিয়া রহমান মার্শাল্লাহ দিল, তারপরে নির্বাচন হইলো, সেখান থেকে ক্ষমতা এরশাদ নিয়ে গেল 77 থেকে, নির্বাচনের মাধ্যমেই কিন্তু হইল। এটা যত অরাজকতা, যত সমস্যা, সংকট সব কিন্তু নির্বাচনের পরপরই শুরু হয়েছে। তারপর মনে করেন যে ওখান থেকে আবার জাতীয় পার্টি নিয়ে গেল, জাতীয় পার্টিকে 90-তে হটাইয়া আবার বিএনপি নিয়ে গেল, বিএনপি হটাইয়া আবার আওয়ামী লীগ নিয়ে গেল, আওয়ামী লীগ হটাইয়া আবার বিএনপি নিয়ে গেল। এমনি করে যত সংকট এই দেশে সৃষ্টি হয়েছে সব পার্লামেন্টারি নির্বাচনের পরপরই শুরু হয়েছে। কাজে এই 53 বছরের মধ্যে যে পার্লামেন্টারি যে পদ্ধতিরা ফ্যাসিস্ট একটা সরকার গঠন হয়, খুনি, সন্ত্রাস, দখলকার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আয়নাগর প্রতিষ্ঠাকারী, এই যে কতগুলো অপকর্ম, মানে ক্ষমতায় একবার যাওয়ার পরে ক্ষমতার এত রূপ রস গন্ধ এত কিছু সুবিধা তারা মনে করে আজীবন ক্ষমতায় থাকবে। যেমন হাসিনা 41 সাল পর্যন্ত তারা ওই যেটাই ছিল, কি বলে, ভীষণ 41 সাল পর্যন্ত সে থাকবে। আবার 41 সাল যাওয়ার আগ পর্যন্ত সে তো 81 সাল পর্যন্ত একবার ক্ষমতায় যে যায়, আর ওই ক্ষমতার যে এত সুযোগ সুবিধা এই রাষ্ট্রের বলতে পারে না, সে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই যে আজীবন ক্ষমতায় থাকার যে সিস্টেমটা, আকৃতিটা, এইটা হলো ফ্যাসিস্ট তৈরি করে। এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল সবাই কিন্তু ফ্যাসিস্ট। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা 3টা নির্বাচন করছে, ভুয়া নির্বাচন, ভুয়া। এই যে আপনার কত 14, 18, 24, এইটা শিখলো কার থেকে? এইটা শিখছে বেগম খালেদা জিয়া থেকে। আপনার 96 সালে যখন বেগম খালেদা এককভাবে কোনো দল যদি নির্বাচন না যায়, আমি যাব নির্বাচনে, করলো না? এককভাবে যে নির্বাচন করে সরকার গঠন করা যায় এবং খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, তা কিন্তু ওই যে 15 দিনের যে নির্বাচনটা 96, এটাও কিন্তু ওনার মধ্যে একটা। তাই বোঝা গেল এই যত সংকটের সৃষ্টি হয়েছে। অনেকে বলে নির্বাচন না দিলে সংকট বাড়বে, আর নির্বাচনের মাধ্যমে তো যত সংকট, সকল সংকটের জন্মদাতা হলো এই তথাকথিত নির্বাচন। এই যে 53 বছর যে তারা নির্বাচন, এইটা হলো সকল সংকটের মূল। আমরা এই সংকট থেকে এতগুলো লোক জীবন দিল, পঙ্গু হইল, হ্যাঁ, মা তার সন্তানকে হারালো। আমরা চাই একটা মৌলিক পরিবর্তন। সেই পরিবর্তন লক্ষ্যে আমরা সকল বুদ্ধিজীবী মহল বলেন, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, সকল দলের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা শতভাগ জনমতে প্রতিফলন ঘটবে, আর দুর্নীতিবাজ কোনো ক্ষমতায় আসতে পারবে না, ভোট ডাকাতি হবে না, একটা সুস্থ কল্যাণধর্মী একটা সংসদ হবে। কিন্তু এই জন্য আমরা এই দাবিগুলো যে বলছিলেন রাশেদ ভাই, যদি এই দাবিগুলো কোনো আবার যদি আসন ভিত্তিক সমঝোতা হয়, তখন কি এই দাবিগুলো উঠে যাবে? না, সংসদ এটা তো আমরা এমনি আমরা আসন ভিত্তিক যে সমঝোতা কথা বলছি, তারই কিন্তু প্রতিফলন করতেছে এতগুলো দলের যে এই যুগপত কর্মসূচিতে বসছে। এটা কিন্তু ওইটারই একটা ফলো আপ বলতে পারেন। এটা যদি অভিযোগ করছে আপনার উঠেছে যে আপনারা দাবিগুলো করছেন এই কারণে যাতে আসন ভিত্তিক একটা সমঝোতা হয়ে যায়। না, এইটার সাথে এরা কোনো সম্পর্ক না। আসন ভিত্তিক সমঝোতা কার সাথে? বিএনপির সাথে। না, বিএনপির সাথে কোনো সমঝোতার কোনো কারণ নাই। কারণ বিএনপি হলে এমন একটা দল, আওয়ামী লীগ আর বিএনপি কোনো পার্থক্য নাই। আপনি যেখানে বিএনপি ওনাকে ছাড়বে, ওইখানে সে বিদ্রোহী প্রার্থীরা করে দেবে, ওনাকে দেবে না। যে কয়টা দলকে ওনারা দেবে
সেই দলে কিন্তু অনেক আবার বিদ্রোহী প্রার্থী দাঁড় করাই দেবে। তখন বলেন ভাই আমরা কি করবো, আমি তো আপনাকেই দিয়েছিলাম, ওই আমি তো জানি না, আমার নিয়ন্ত্রণ মানে নাই, তাকে দিচ্ছে। কারণ এই বিএনপি এত বছর পর্যন্ত এলাকাটাকে লালন পালন করেছে, কর্মীদেরকে লালন পালন করেছে, সেইখানে একজন নূতন লোককে ওরা নমিশন দেবে আর ওইটা এলাকার বিএনপি নেতা কোনো মানে এটা কিন্তু হয় না। তাহলে মানে বোঝা যাচ্ছে বিএনপি যদি আপনাদেরকে সমঝোতায় যদি আপনাদের সাথে আসতেও চায় আপনারা যাবেন না। এই আসন ভিত্তিক নির্বাচনে যাব না। যদি যেতে চাই রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই 2-3টা অভিযোগ উনি করেছেন, আপনি যদি একটু উত্তর দিতে পারতেন। যে আপনি বলেছেন যে সমঝোতার আসন ভিত্তিক সমঝোতার কারণে হয়তো তারা দাবিগুলো তুলছেন, তিনি একবার একাট্টা হয়ে মানে একভাবে মানে জোরালোভাবে বলছেন যে আসলে না, তারা সিট বন্টনের যে সমঝোতা, আসন ভিত্তিক যে সমঝোতা, সেই সমঝোতা ওনারা যাবে না, তাদের দাবিতে তারা অটল থাকবেন। এক। দ্বিতীয় কথা হলো শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পেছনে যার কাছ থেকে শিখেছেন তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন। কি বলবেন আপনি? আমি আমাদের বক্তা ওনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি এই কারণে, 96-এ বেগম খালেদা জিয়া যে নির্বাচন করেছিলেন এবং যে আহ্বান জানিয়েছিলেন এই নির্বাচন মাত্র 15 দিনের জন্য সরকার গঠন করে দাবিগুলো পালন করেছিলেন। এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য তখন কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন হইতেছিল, 173 দিন হরতাল হয়েছে তার আগে। এবং কেয়ারটেকার সরকারের দাবিতে যে আন্দোলন হইতেছিল তখন উনি আহ্বান জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া, উনি যদি চাইতেন শেখ হাসিনার মতো সব কিছু ব্যবহার করে উনি কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। তিনি কিন্তু একটা সংসদে এটা পাশ করে, কেয়ারটেকার সরকার পাশ করে এবং নির্বাচন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখন আমি কিছু কথা আমি বক্তব্যে কিছু দ্বিমত পোষণ করি, সেই বক্তব্যগুলো আমি একটু বলতে চাই। সে বক্তব্য হলো পিআর পদ্ধতি। প্রথম হলো পিআর পদ্ধতিতে উনি আরেকটা কথা বলছেন, নির্বাচনের মাধ্যমে সংকট তৈরি হয়েছে। তাহলে যদি নির্বাচন ছাড়া এদেশে আর কি পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতিতে আছে এটা আমার জানা নাই, এটা আশরাফ ভাই ভালো বলতে পারবেন। পিআর আমাদের দেশে, আমি একটু বলতে দেন, পিআর আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশরাফ ভাইয়ের দল হয়তো ভাবতে পারে, ওনার একটা কমান্ড থাকতে পারে, ভাবতে পারে যে ইসলামিক মাইন্ডের দল, যে আমরা ইসলাম কায়েম করব, কিন্তু সকল দলের ক্ষেত্রে এটা সম্ভব না। আপনার পিআর পদ্ধতিতে এমন একটা পদ্ধতি, ভোটার কতটা উপস্থিত করতে পারবে সেটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো প্রার্থী একটা ফ্যাক্টর বাংলাদেশের বাস্তবতায়। ধরেন আমার কাপাসিয়া গাজীপুর 4 আসন, সেখানে প্রার্থী দিলেন, কেউ প্রার্থী জানলো না, সেখানে একটি নির্বাচন হলো, দানের শীষ হলো, ওই দাড়িপাল্লা হলো, হাত পাকা হলো, অন্য অন্য মার্কা হলো, মার্কা জিতলো। এখানে প্রার্থী কিন্তু কে এটা আমরা জানি না। ওনারা বলছেন 300 আসনের প্রার্থীগুলো তারা আগে থেকে ওটা ঠিক করবেন না। আমি আপনার বলি, আপনার ধরেন ইসলামী আন্দোলন 10% ভোট পাইল, তাই 10% ভোট অনুযায়ী তারা 30টা এমপি সিলেক্ট করবে। এখন সেই এমপিটা কাপাসিয়াতে সিলেক্ট করবে না বরিশালতে সিলেক্ট করবে না নোয়াখালীর থেকে নিবে, এটা কিন্তু কেউ জানে না। তাহলে প্রার্থী কাপাসিয়া, ভোট দিল কাপাসিয়া, এমপি হইল নোয়াখালী, বিষয়টা এরকম। তো সেই বিষয় একটা আছে, আমি কাকে ভোট দিচ্ছি, প্রার্থী একটা ফ্যাক্টর। আমি কার কাছে যাব? আমার যে এমপি, আমার তো বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা গরিব দেশ, আমাদের বাস্তবতায় আমি কার কাছে যাব? আমাদের কিছু সমস্যা, সামাজিক সমস্যা বা বিভিন্ন কিছু আছে, কিছু হইলে আমাদের এমপির কাছে যাইতে হয়, এমপি বা স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকেন তাদের কাছে যাইতে হয়। যদি আমি আমার জনপ্রতিনিধিকে সেটা যদি আমি নিজে সিলেক্ট করতে না পারি, তাইলে আমি যাবো কার কাছে? রাশেদ ভাই, কিন্তু ওনাদের তো একটা কথা হলো যে ওনারা তো আইন প্রণেতা, ওনারা জনগণের প্রতিনিধি হবে কেন? ওনারা তো আইন প্রণেতা, ওনারা আইন তৈরি করবেন সংসদে বসে। কেউ জনপ্রতিনিধি তো ওনারা বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ওনারাই তো তাদের প্রতিনিধি। ঠিক আছে, আইন তৈরি করেন, আবার পাশাপাশি যেহেতু দায়বদ্ধতার একটা বিষয় আছে, আইন তৈরি করেন, আবার এরা সামাজিক কাজও করেন। একটা এমপি এলাকার উন্নয়নমূলক কাজ করেন না তা কিন্তু না, রাস্তাঘাট, স্কুল কলেজ, হ্যাঁ, উনি শুধু এমপি হয়ে গেছে তারপর সংসদে চলে আসলো আর এলাকায় গেল না, তা কিন্তু না। এলাকায় যাবেন, এলাকার মানুষের সুখ দুঃখ বা বিভিন্ন, এমপি হইলেও অন্য কাজ, সমাজসেবামূলক কাজ করা যায় না, তা কিন্তু না। তো তার নির্দিষ্ট যে জনপ্রতিনিধি, তার ভালো মন্দ খারাপ লোক, আমি পিআর পদ্ধতিতে ধরেন ইলেকশন হইল, ওনার দৃষ্টিতে এই হয়তো ধরেন আরেকটা রাজনৈতিক দল খারাপ,
সে খারাপ দলেও 20% ভোট পাইল। তো খারাপ দলে কাজটা কি করবে? খারাপ দলে কাজ করবে সে টাকা নিয়ে দুর্নীতিবাজ সমাজের খারাপ লোকটাকে এমপি বানাই দিবে। ভোট আমি দিলাম, খারাপ লোকটাও 20% ভোট পাইল মনে করেন, তো একটা খারাপ লোককে সে টাকার বিনিময়ে এমপি বানাই দিল। আমরা তো সেটা প্রত্যাশা করি না। আমরা এই জন্য যে পিয়ার পদ্ধতি, আমি ব্যক্তিগতভাবে এই জন্য সেটা কি এখন এই পদ্ধতিতেও হচ্ছে না যে খারাপ লোককে আমরা নির্বাচিত হচ্ছে? সেটা কম। একটা খারাপ লোককে সহজে মানুষ, মানে ভোটের রাজনীতিতে আপনি দেখছেন যে হয়তো 3টা নির্বাচন দেখছেন, 3টা নির্বাচনে আমি কিন্তু 3টা নির্বাচনে 2-3টা নির্বাচনে কাভার করেছি, এখানে কিন্তু ভোটাররা আসেন নাই। এবং এমনকি আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে একক নির্বাচন, যদিও আশরাফ ভাইরাও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিগত দিনে। কোনটা প্রত্যেকটা এমপি সংসদীয় 24টা, আমি আপনার বলি না আমরা করেছি 24 বাদ দেন, 24 বাদ দিয়ে 18, 14 না 14 না এটা তো আপনার তথ্য ঠিক না। আমরা বিএনপি যেটাই করে নাই আমরাও করি নাই। 14তে বিএনপিকে আমরাও করিনি, 18তে বিএনপি করছে আমরাও করেছি। এবং সেখানে শোনেন বিএনপি এক মিনিট, যেটা হলো যে আমরা সেই 18 নির্বাচনে 10টা 10:30টার মধ্যে আমরা ভোট বর্জন করেছি, সাংবাদিক সম্মেলন করে বর্জন করেছি 10টা 10:30টায়। আর বিএনপি কালকে 18তে নির্বাচন করে 5 জন এমপি সংসদে গেল, একজন শপথ পড়ল না। এবং এই 6 জনের সাথে একজন যে মহিলা আসন পায় বোনাস হিসাবে তাকেও নিয়ে গেল। সে কিন্তু 3 বছর পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল, পার্লামেন্টের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে বৈধতা দিয়েছে সংসদীয়ভাবে। এই বিএনপি আমরা তো 10টা 27টা বয়কট করেছি ভোট 18 সালের, কিন্তু ওনারা কিন্তু বৈধতা দিয়েছে, ওনারা পার্লামেন্টে গেছে, শপথ পড়েছে, টাকা নিয়েছে। প্রতিটা স্থানীয় সরকার, উপজেলা, ডাক্তার শাহাদাত কেমনে হইলো মেয়র? হে কারামল নির্বাচন করছিল, তারপরে এশরাক হোসেন কারামল নির্বাচন করছিল, অনেক জায়গায় গেছে, তারা নামে দানায় বিনামে গেছে। আর স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক না, কারণ এর হলো স্থানীয় নির্বাচন মানুষ সৎযোগ্য প্রার্থী চায়। যেমন আপনার কলাপাড়ার একজন এমপি প্রার্থী যে নিজেরই নুয়ান্ডা, সেখানে আমাদের চেয়ারম্যান একজন সাধারণ মানুষ, আলেম মানুষ, সে চেয়ারম্যানে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গেল। কাজেই স্থানীয় নির্বাচন আর সংসদ নির্বাচন কিন্তু এক না। এখানে বিএনপিও গেছে, জামাতও গেছে, আমরাও গেছি তুলনামূলকভাবে। কিন্তু যা বিএনপি 14 সালে আপনার ইলেকশনে যান নাই, প্রশ্নই আসে না। কি আপনি জানেন না সাংবাদিক? কেমন সাংবাদিক আপনি বাইর করেন? 14 সালে আপনারা যান নাই, প্রশ্নই আসে না। কেন যাবো? এরশাদের সাথে আপনারা জোট করলেন কবে? না সেটা হলো 2001-এ। এরশাদের সাথে আপনারা জোট করলেন? জোট করলাম 2001-এ। সেই 2001-এ যেটা আমরা এরশাদের সাথে সর্বশেষও আপনাদের একটা ছিল, 14 সালেও ছিল। আমি রাজনৈতিক বিট কভার করা লোক। না শুনেন, আপনি যত কিছু বলেন, আমরা 2001-এ একটা বলেছি যে 14 সালের কথা চিন্তা করেন। 14 তো আসেই নাই, 14 প্রশ্নই আসে না, আমরা বয়কট করেছি। কিন্তু এরপরে 14 সালের পরে যখন হাসিনা কান্দাকাটি করে গেল, আমার বিশ্বাস করেন আপনি জাতির জনকের কন্যা, হ্যাঁ আমি হস্তাস করে আসছি, এইবার বিশ্বাস করেন একটা সুষ্ঠু নির্বাচন দেবো। এই আমরা নির্বাচন দিলাম, কত দিলাম? 300 আসনে প্রার্থী দিলাম, একমত এককভাবে 300 আসনে। বিএনপি থাকলো 25 জন, এর 25 জনের জন্য সব দল নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট তারা গঠন করলো। এবং সেখানে সকল দল মার্কা ছিল কিন্তু দানের শীষ, ওই জামাত বলেন আর অমুক বলেন, সবাই দানের শীষ নির্বাচন করছে। কাজেই আমরা 18 সালে নির্বাচন করছি। ধন্যবাদ। আমি একটু বিরতি